মানুষের কাছে খুঁজলে মাংলে ওই পচা গলা সরা মরা ওগুলো দেয়, ওগুলো তো খাওয়ান যায় না। করোনা দুর্যোগে কঠিন সংগ্রামে শহরের ভাসমান মানুষ, কাজের অভাবে ফিরছেন গ্রামে। পরিস্থিতি মোকাবিলার সর্বোত্তম হাতিয়ার কৃষি, বলছেন বিশেষজ্ঞরা। 40% বাজার অংশীদারিত্ব ইস্যুতে আইনি লড়াই থেকে পিছু হটল গ্রামীণফোন। আদালতে করা রিট তুলে নেয়ার ঘোষণা, বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ। অবশেষে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল পদ্ধতি থেকে সরে আসার ঘোষণা, নতুন নবায়ন বন্ধ। দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতে পারলে সাশ্রয় হবে বিপুল অর্থ। এবং করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতিতে আর্থিক ক্ষতি $12,500 কোটি বেশি। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রতিবেদন। দেশে দেশে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু। যুগে যুগে নিপীড়িত, নিঃস্ব আর ভাসমান মানুষেরা শুধু পেটের ক্ষুধা মেটাতেই সংগ্রাম করেন। করোনাকালে সেই যুদ্ধ যেন আরও বেড়েছে। যখন সংক্রমণ ঠেকাতে ঘরে থাকার নির্দেশনা দেয়া হচ্ছে প্রতিনিয়ত, সেখানে ঘরহীন মানুষেরা আছেন কেমন? আশরাফুল ইসলামের ছবিতে পথের মানুষদের কথা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আগের রাতে চুরি হয়ে গেছে চাল, সেই ক্ষোভে আর দুঃখে নিয়তিকেই গালাগাল করছিলেন রমনা এলাকার ফুটপাতের বাসিন্দা মিনারা বেগম। তার চেয়েও যে কেউ গরিব থাকতে পারে, সেই দুঃস্বপ্নই যেন বাস্তব হলো করোনাকালে। মানুষের কাছে খুঁজলে মাংলে ওই পচা গলা সরা মরা ওগুলো দেয়, ওগুলো তো খাওয়ান যায় না। এরপরে ওই কেউ একটু খিচুড়ি মিচুড়ি দিলে একটু খাই, না দিলে এখন মুঠ চাল রিলিফের পাইছি, এখন মুঠ কিনেও আনি, এইরকম করে করে খাই। ওদিকে ইতিউতি ঘুরে কিছু না পেয়ে কারওয়ান বাজার থেকে একটা পচা কাঁঠাল কুড়িয়ে এনে নীলক্ষেতের রাস্তায় বসেই খাচ্ছিল বাপ মাহারা শরীয়তপুরের সুজন। খিদাটা বেশি, মানে কারণ বাজার গেছি যে একটু কারণটা আনছি, মানে কিছু খাইছি, কিছু ভালো পাইছি, আবার এখন পচা, মানে আবার পেটটা তারা বললো না, আমাদের খায় তার লাভ নেই। যৌবনকালে সন্তানকে নিশ্চয়ই ওলা বেবির গল্প শোনাতেন মা। সেই ওলা বেবি এখন ফিরেছে ভিন্ন নামে, কিন্তু মা এতদিনে নিজের নাম তো বটেই ভুলে গেছেন সন্তানের নামও। তাই বোধহীন হয়ে পলাশীর মোড়ের একই স্থানে বসে থাকেন দিনের পর দিন। এক সময়ের ব্যস্ত কমলাপুরে এখন চড়ুই পাখির আনাগোনা, যাত্রী কম, খাবার নেই, তাই দুচোখে রাজ্যের ক্ষুধা নিয়ে বসে থাকে গাজীপুরের সোহেল। মানুষদের ইনকাম নেই, তাদের ইনকাম থাকবে কোথায়? তাদের ইনকাম না থাকে তারা কোথায় গেছে এটা সঠিক বলা যায় না। সামাজিক দূরত্ব, ঘন ঘন হাত ধোয়া, মাস্ক পরা কিংবা ঘরে থাকার নির্দেশ এই মানুষদের কাছে উপহাসের মতো শোনায়। নষ্ট হয়ে গেছে আর তরকারি শেষ। আচ্ছা, এখন খাবেন কি তাহলে আজকে? আমরা এই পানি ভাত ধুয়ে খেতে হবে দুপুরের খাওয়ান। তরকারি নেই, পানি দিয়ে পিস দিয়ে খাইতে হবে। খাওয়ার একটু টাকা নাই ভাই, মাছ কই পাবো? মাছের টাকা কইতেন যোগাবো ভাই? মাছের টাকা ওই বন্ধের আগে থেকে তো আমরা কাজ বাজ বন্ধ ভাই। প্রান্তিক এই মানুষদের করোনা সতর্কতা চেয়ে তাদের পেটের ক্ষুধার দুশ্চিন্তা বেশি। তারা সংখ্যায় যেমন কম নয়, তেমনি এই শহরে সচ্ছল মানুষও তো অনেক। যদিও বাংলাদেশে করোনা সংক্রমণের শুরুর দিকে এই মানুষদের অনেকে খাদ্য সাহায্য করলেও এখন সেই তৎপরতা অনেকটাই নগণ্য। কারো জন্য সুরক্ষা, কারো জন্য উদম জীবন, এমন বৈষম্যে টিকতে না পেরেই হয়তো বোধ বিবেচনার বাইরে চলে গেছেন অনেকে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। করোনাক্রান্তিতে কাজ হারিয়ে ফিরে আসা মানুষের চাপ বাড়ছে রংপুর সহ উত্তরের জেলাগুলোতে। কর্মসংস্থানের অভাবে পশ্চাৎপদ এই অঞ্চল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে পাড়ি জমানো বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ ফিরে আসতে শুরু করেছে। এতে এ অঞ্চলে আর্থসামাজিক বিপর্যয়ের যে শঙ্কা সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় এখনই উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। তারিকুল ইসলাম ও শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রতন সরকারের রিপোর্টে।
জীবিকার তাগিদে ঘর ছেড়ে পরবাসী হওয়া মানুষগুলো করোনাক্রান্তিতে বেকার হয়ে ফিরে আসছে দল বেঁধে। পরিবারের প্রয়োজনে একসময়ের অভাবী এই জনপদ ছেড়ে কাজের আশায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পাড়ি দিয়েছিল। যা বেতন পাচ্ছি তাতে আমাদের তো সংসার চলে না, রুম ভাড়া খাওয়া হয় না, সে কারণে আমি ওখান থেকে চলে আসছি। বাড়িতে এসি, আসার পরে বাড়িতে কাজকর্ম নেই, বেকার অসহায়ের মধ্যে আছি, কেউ তো খোঁজ খবর নেয় না। ঢাকা থেকে আসার পর থেকে এখন আমাকে কেউ আর কাজে নিতেছে না। বিজিএমই এর তথ্য মতে পোশাক শিল্পে নিয়োজিত 50 লাখ শ্রমিকের 3/4 বৃহত্তর রংপুর দিনাজপুর অঞ্চলের। 2 কোটি মানুষ যখন কর্মসংস্থান হারিয়েছে তারা কিন্তু আর শহরে নেই, প্রত্যেকেই ছড়িয়ে পড়েছে গ্রামে। গ্রামীণ যে কর্মসংস্থানটা আছে তার উপর একটা বড় ধরনের প্রেশার পড়তে যাচ্ছে। 2 কোটি মানুষের কর্মসংস্থান হঠাৎ করে শিল্পের মধ্যে করা সম্ভব না, কিন্তু স্বল্পমেয়াদী কিন্তু এটা কৃষির মধ্য দিয়ে করা সম্ভব। করোনার এই মহাদুর্যোগ মোকাবেলায় এই অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সবাই, আর কৃষিকেই পরিস্থিতি মোকাবেলার সর্বোত্তম হাতিয়ার হিসেবে বেছে নেয়ার কথা বলছেন তারা। এই করোনা কালের কৃষি পারে এই অঞ্চলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে, এই কৃষির বহুমুখী ব্যবহার নিশ্চিত করা, কৃষিকে উজ্জীবিত করার মধ্য দিয়ে এই সংকট দীর্ঘমেয়াদে সমাধান সম্ভব। পোশাক শিল্প ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, নারায়ণগঞ্জ সহ বড় শহরগুলোতে রিকশা চালক, নির্মাণ, পরিবহন, ইটভাটার শ্রমিক, ক্ষেতমজুর এবং গৃহকর্মী হিসেবে কাজ করা নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের বড় অংশই এই অঞ্চলের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনা দুর্যোগে বাড়ি যাওয়ার সুযোগে বিনা নোটিশে শিক্ষার্থীদের উৎখাত করছেন ঢাকার বাড়িওয়ালারা। ধানমন্ডিতে শিক্ষার্থীদের সার্টিফিকেট, ল্যাপটপ সহ সব জিনিসপত্র ভাগাড়ে ফেলে দিয়েছেন এক বাড়িওয়ালা। অন্যদিকে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 130 শিক্ষার্থীকে হোস্টেল থেকে বিতাড়িত করা হয়েছে। গ্যারেজে স্তূপ করে রাখা হয়েছে মালামাল। আব্দুল হালিমের ক্যামেরায় বিস্তারিত সাদাত রহমতুল্লাহ রিপোর্টে। ঢাকা কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সজীব মাথা গোজার ঠাই তো হারিয়েছেনই, ছুঁড়ে ফেলা হয়েছে শিক্ষা জীবনের অর্জন সনদগুলোও। রাজধানীর ধানমন্ডি এলাকার বাড়িওয়ালা মজিবুর হক পুরো ভাড়া দিতে না পারায় 9 শিক্ষার্থীকে বাসা থেকে বের করে দিয়েছেন বিনা নোটিশে। শুধু তাই নয়, তাদের জরুরি কাগজপত্র সহ সব জিনিসপত্র ফেলে দিয়েছেন ভাগাড়ে। মালগুলো হচ্ছে সিটি কর্পোরেশনের যে মহিলা যারা নেয় এদেরকে হচ্ছে ভাড়া করে নিয়ে আসে, ভ্যানে করে ভাড়া করে ওদেরকে দিয়ে ওরা হচ্ছে কোথায় ফেলে দেয়। ঢাকা শহরে বাড়ি হলে মানুষ এত অমানুষ হতে পারে আমার জানা ছিল না। একই দশা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 130 শিক্ষার্থীর 2 মাসের ভাড়া বকেয়া হওয়ায় শিক্ষার্থীদের সব জিনিসপত্র ফেলে দেন গ্যারেজে। খবর পেয়ে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন ছাত্ররা। একটা সার্টিফিকেট নেই, আমার জিএসসি সার্টিফিকেট, আমার এসএসসি সার্টিফিকেট, আমার ডিপ্লোমা সার্টিফিকেট, মূল সার্টিফিকেটগুলো ছিল। ডেস্কটপ, ল্যাপটপ, তারপর হচ্ছে অনেকের ধরনের ট্রাঙ্কের ভিতরে কিছু গুরুত্বপূর্ণ মালামাল। প্রথম মাসে আমরা ভাড়া দেই নাই, উনি চাইছিল কিন্তু আমরা দিতে পারি না করোনা পরিস্থিতির কারণে। কিন্তু পরবর্তীতে উনি আর আমাদের সাথে যোগাযোগ করে নাই, না করে উনি আমাদেরকে হোস্টেল থেকে বাই করে দিয়েছে আর কি, জিনিসপত্র বের করে দিয়েছে, মালগুলা একদম নিয়ে নিছে আর কি, নোটিশ, বিনা নোটিশে। এসব শিক্ষার্থীদের হুমকিও দেওয়া হয় দফায় দফায়। এসে দেখলাম মালামাল এলাম, আমার একটা ছেলে একটা টি শার্টও পাইনি এখনো। সার্টিফিকেট সেটা তো গেছেই, ইভেন তার থেকে আরো এটা খারাপ, মানে ওটা তো মূল লাইফে একটা স্টুডেন্ট লাইফে ওটা গুরুত্বপূর্ণ জিনিস। ইভেন ওই যে শখের গিফট করছে সেটাও বাড়িওয়ালা বহু টাকা পায়, তারপর বাড়িওয়ালা আমাদের যে অ্যাডভান্স টাকা ছিল সেই টাকা কেটে আমাদেরকে নামাই দিছে। এই ঘটনায় হোস্টেল পরিচালককে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীতে শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণ বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা। অভিযোগ দেওয়ার পর আমরা একটু অভিযোগ গ্রহণ করেছি, এই বিষয়ে একটি মামলা রুজু হয়েছে। আমরা এই বিষয়ে এখন তদন্ত করে প্রয়োজনে যে আইনগত সাহায্য সেটা করব। অন্তত সার্টিফিকেটগুলো খুঁজে পাওয়ার চেষ্টায় মরিয়া এই শিক্ষার্থীরা। ঢাকায় এমন কয়েক লাখ শিক্ষার্থী ব্যাচেলর বাসায় ভাড়া থাকেন। করোনার এই দুঃসময়ে শিক্ষার্থীদের প্রতি যদি মানবিক আচরণ করেন বাড়িওয়ালারা, তাহলে করোনা পরবর্তী সময়ে এসব শিক্ষার্থীরা আবারও ঘুরে দাঁড়াতে পারেন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 40% বেশি বাজার ধরে না রাখা বা এসএমপি ইস্যুতে বিটিআরসির একের পর এক বিধিনিষেধ আরোপে আইনি লড়াই থেকে পিছু হটল গ্রামীণফোন। আদালতে করা রিট তুলে নেয়ার ঘোষণা দিয়ে নিয়ন্ত্রক সংস্থার সাথে আলোচনায় বসতে আগ্রহের কথা জানিয়েছে মোবাইল অপারেটরটি। বিটিআরসিও বলছে যে কোনো বিরোধ নিরসনে খোলা আলোচনার দরজা। শুভ খানের রিপোর্ট।
গেল 21 জুন টেলিকম সেবায় গ্রামীণফোনের একক আধিপত্য ভাঙতে দুটি বিধিনিষেধ আরোপ করে বিটিআরসি। 1 জুলাই থেকে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি ছাড়া নতুন কোনো সেবা প্যাকেজ দিতে পারবে না গ্রামীণফোন। বিদ্যমান সেবা প্যাকেজ অফার পরিবর্তনেও কমিশনের অনুমতি লাগবে। এছাড়া গ্রামীণফোনের গ্রাহকরা 3 মাসের বদলে 2 মাস পার হলে নম্বর ঠিক রেখে নতুন অপারেটরে যেতে পারবেন। নতুন এই বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গেল 28 জুন আদালতে যায় গ্রামীণফোন। একই দিন কল আদান প্রদানের আয়ে গ্রামীণফোনের ভাগ কমিয়ে 10 পয়সার পরিবর্তে 7 পয়সা নির্ধারণ করার কথা জানায় বিটিআরসি, যা আগামী 16 জুলাই থেকে কার্যকর হবে। নিয়ন্ত্রক সংস্থার এমন কড়া অবস্থানে আইনি লড়াই থেকে সরে আসার ঘোষণা দিয়েছে শীর্ষ অপারেটরটি। এক বিবৃতিতে গ্রামীণফোন বলছে, নিয়ন্ত্রক সংস্থার সাথে তাদের বোঝাপড়ায় যে ঘাটতি আছে তা গঠনমূলক ও অর্থবহ আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতে আগ্রহী তারা। গ্রামীণফোনের আলোচনার প্রস্তাবে সম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আমাদের সকল অপারেটরের জন্য আমাদের আলোচনার দরজা সবসময় খোলা। আমরা যতগুলা নির্দেশনা প্রদান করে থাকি সকল অপারেটরদেরকে সময়ে সময়ে আমরা ব্যাপক পর্যালোচনা, আইন এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নিয়ে থাকি। আর সেক্ষেত্রে ওনারা যদি আমাদের কোনো ধরনের নির্দেশনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আলোচনা করে আমাদের কাছে আসতে পারেন। মুঠোফোন সেবায় একক আধিপত্য ভাঙতে 2018 সালে এসএমপি নীতিমালা অনুমোদন করে বিটিআরসি, যেখানে 40% বেশি শেয়ার না রাখার বাধ্যবাধকতা থাকলেও গ্রাহক সংখ্যায় গ্রামীণফোনের মার্কেট শেয়ার প্রায় 46%। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ভেঙে ভেঙে নয়, বকেয়া বেতন সহ সব পাওনা এককালীন দেওয়ার দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। গতকাল ঢাকার ডেমরায় লতিফ বাওয়ানি জুট মিলের সামনে অবস্থান নিয়ে এই দাবি জানান তারা। এ সময় শ্রমিকরা সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্দশা ঘোচাতে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, তবে এককালীন টাকা না পেলে পরিবার পরিজন নিয়ে চরম সংকটে পড়বেন বলেও জানান তারা। এ সময় স্থায়ী শ্রমিকরা সরকারি সুবিধা পেলেও বদলি শ্রমিকরা সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাবেন বলে আশঙ্কা জানানো হয়। করোনা মহামারীতে সরকারের কাছে আর্থিক সহায়তার দাবি জানান তারা। বর্তমানে সরকারি 26টি জুট মিলে কর্মরত স্থায়ী 25,000 সহ অবসরে যাওয়া 34,000 শ্রমিকের বেতন বকেয়া রয়েছে। এছাড়া প্রতিদিন বদলি শ্রমিক কাজ করছেন প্রায় 35,000। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, নির্দেশ দিয়েছে গোল্ডেন হ্যান্ডসের মাধ্যমে এই সুবিধাটা দিয়ে আমাদেরকে এককালীন সমস্ত বকেয়া পাওনাদি পরিশোধ করবেন। এই জন্য আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই। 2015 জুন থেকে যে আমাদের বয়কা এরিয়া পাওনা আছে, সেই পাওনা সহ সম্পূর্ণ জাতীয় যে পয়সাগুলো আমরা পাই, সেই পয়সা এককালীন আমাদের পরিশোধ করে দেওয়ার জন্য দিছি। গোল্ডেন হ্যান্ডসের মাধ্যমে যদি বিদায় করা হয় তাহলে সেখানে পার্মানেন্ট লোক টাকা পাবে, কিন্তু সেখানে বদলিরা কিছুই পাবে না। আমরা কোথায় যাব এই মহামারীর সময়? দ্রুত বিদ্যুৎ পেতে দেশে চালু হওয়া কুইক রেন্টাল প্ল্যান্টের যুগের ইতি ঘটতে যাচ্ছে। সরকার বলছে, নবায়ন করা হবে না আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ। যদিও বিদ্যুৎ খাতে বছরে ভর্তুকি 8,500 কোটি টাকার মধ্যে বড় অংশই ব্যয় হয় এসব প্ল্যান্টের পেছনে। বিশ্লেষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে এসব কেন্দ্র বন্ধ করতে পারলে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় সম্ভব প্রতি বছর। দেবাশিস রায় জানাচ্ছেন বিস্তারিত। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় দেশে বিদ্যুতের উৎপাদন ছিল মাত্র 4,942 মেগাওয়াট। বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল মোট জনসংখ্যার অর্ধেকেরও কম মানুষ। সে সময় শিল্প ও কলকারখানার প্রসার সহ সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে তেলভিত্তিক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্তে আলো আসতে শুরু করে দেশে। 2010 সালে এসব কেন্দ্র চালুর পর সরকার বলেছিল 3 থেকে 5 বছর মেয়াদ শেষে বিলুপ্তি ঘটবে কুইক রেন্টালের। কিন্তু বছর বছর চুক্তি নবায়নের ঘটনায় সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। বর্তমানে দেশের 137টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কুইক রেন্টাল রয়েছে 11টি আর রেন্টাল 9টি। এসব কেন্দ্র জ্বালানি কিংবা কারিগরি সংকটে উৎপাদন না করলেও ভাড়া বা ক্যাপাসিটি পেমেন্ট বাবদ বছরে অন্তত 2,500 কোটি টাকা পরিশোধ করতে হয় সরকারকে। গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেল এরই মধ্যে 12টি রেন্টাল প্ল্যান্ট বন্ধ করার তথ্য জানিয়ে বলছে, ভাড়ায় চালিত আর কোনো বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ নবায়ন করা হবে না। বছরে 8,000 8,500 কোটি টাকা, যেটা বিপিডিবিকে বিদ্যুতের জন্য এর জন্য সরকারকে ভর্তুকি বা সাপোর্ট দিতে হয়। এটা ক্যাপাসিটি চার্জও তো একটা বড় অংশ সেখানে অবশ্যই কন্ট্রিবিউট করে। যেসব বিদ্যুৎ কেন্দ্র আমাদের কস্টলি,
এবং আমরা মনে করছি যে এগুলো আর চালানোর দরকার নেই, ওগুলো কিন্তু আর মেয়াদ বর্ধিত করা হবে না। বিশ্লেষকদের দাবি, অযাচিতভাবে এসব কেন্দ্র এখনো উৎপাদনে রয়েছে। অভিযোগ আছে দুর্নীতিরও। অন্যায়ভাবে চুক্তি করে তাকে লাভবান করা হয়েছে, সেটা প্রমাণ করার পরে সে চুক্তি বাতিল করা যাবে না, সে চুক্তি রিভাইজ করা যাবে না তা নয়, এটা ইমিডিয়েটলি বাতিল করতে হবে। তার জন্য কোনো কিছু অন্তর নাই, এখনো প্রহসন চালিয়ে যাচ্ছে। তখন এইসব বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি পয়েন্ট দিয়ে তাদেরকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে, তাদেরকে ব্যবসা দেওয়া হয়েছে, বিদ্যুৎ দেওয়াটা উদ্দেশ্য ছিল না। এসব বিদ্যুৎ কেন্দ্র সম্পূর্ণরূপে বন্ধ হলে সাশ্রয় করা ভর্তুকির টাকা বিদ্যুৎ খাতের টেকসই উন্নয়নে কাজে লাগানো সম্ভব বলেও জানাচ্ছেন বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার কারণে 2 মাস বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে মেট্রো রেলের কাজ। প্রকল্প ব্যবস্থাপক বলছেন, ফিল্ড হাসপাতাল সহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে আগস্টে পুরোদমে কাজ শুরু করতে চান তারা। বিমান ও নৌ যোগাযোগ চালু হলে মেট্রোর পরীক্ষামূলক চলাচল শুরু করা যাবে বলেও নিশ্চিত করেন মেট্রো ব্যবস্থাপক। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো এলাকা থেকে মতিঝিলগামী যে উড়াল পথ শুরু হয়েছে তাতে স্থায়ী রেললাইন বসানো সহ মাঠের নানা কাজ করোনা মহামারীর কারণে মার্চের শেষ দিকে বন্ধ হয়ে যায়। 2 মাসেরও বেশি সময় পর আবার শুরু হয়েছে নির্মাণ কাজ, সীমিত পরিসরে, স্বাস্থ্যবিধি মেনে। সেফটি মেনে কাম করতে হবে আর মুখে মাস্ক দিয়ে দূরত্ব বজায় রাখতে হবে। যখন করোনা ভাইরাস ধরা পড়ছে তাদেরকে ওইভাবে কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে এবং এর ভিতর থেকে কেউ যদি ছুটি যায় তাদেরকে আমরা কোয়ারেন্টাইনের রাখার ব্যবস্থা করছি। 70 নম্বর পিয়ার এলাকায় নির্মাণ করা হচ্ছে শ্রমিকদের কোয়ারেন্টাইন ভবন। কর্তৃপক্ষ বলছে, করোনা বাস্তবতাকে মেনে নিয়েই তারা কর্ম পরিকল্পনা সাজাচ্ছেন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের নিয়ে তৈরি করা হচ্ছে একাধিক বিকল্প গ্রুপ, যাতে কার্যকরভাবে সঙ্গ নিরোধ করা যায়। আমরা কয়েকটা হাসপাতালের সাথে ইতিমধ্যে আমরা চুক্তি করেছি। একটা জায়গা আমরা তৈরি করার চেষ্টা করছি যেখানে আমরা নিজেরাই কোভিড টেস্ট করতে পারবো এবং যে অক্সিজেন পর্যন্ত সরবরাহ করা যায় এরকম আমরা ফিল্ড হাসপাতাল আমরা তৈরি করার পরিকল্পনা নিয়েছি। উত্তর স্টেশনের কিছু আগে ভায়াডাক্টের উপর জরিপ করছেন ইতালীয় প্রকৌশলীরা। ভারতীয় প্রকৌশলীরাও ব্যস্ত 2 ও 3 নম্বর স্টেশনের ভেতরের সাজসজ্জা সংযোজনের কাজে। মিরপুর DOHS পর্যন্ত এমন নানা কাজে ব্যস্ত দেখা গেল বিদেশিদের। তবে পুরো ছন্দে ফিরতে অপেক্ষা 12 জন জাপানি পরামর্শকের ফিরে আসার। সরাসরি বাংলাদেশের সাথে যদি জাপানের কোনো বিমান যোগাযোগ নাও থাকে, কিন্তু তৃতীয় কান্ট্রির মাধ্যমে অথবা 1-2টা ট্রানজিট করে যদি বাংলাদেশে আসা যায়, সেই ক্ষেত্রে আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে যাচ্ছি। মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের 11 কিলোমিটার উড়াল পথ নির্মাণ শেষ হয়েছে। প্রথম অংশের কাজের অগ্রগতি 72%। দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও শুরু হয়েছে স্বাস্থ্যবিধি মেনে। এ অংশের বাস্তব অগ্রগতি 40%। কথা ছিল, জুন থেকে শুরু হচ্ছে ট্রায়াল রান। এ লাইনের উপর চলাচল শুরু করবে মেট্রো রেল। কিন্তু করোনা পরিস্থিতি ওলট পালট করে দিল অনেক কিছুই। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, ট্রায়াল রানের জন্য জাপানের কারখানায় প্রথম সেট কোচ তৈরি হয়ে যাবার পর দ্বিতীয় থেকে পঞ্চম সেট কোচ তৈরি হচ্ছে। সংকট কেটে গেলে সমুদ্র পথে জাপান থেকে যা বাংলাদেশে নিয়ে আসা হবে। মেট্রো রেলের ডিপো এলাকা থেকে আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। গত 2 বছর ধানের কম দাম নিয়ে হতাশ ছিল কৃষক। তবে এবার চলতি বড় মৌসুমে বগুড়ার হাটবাজারগুলোতে ধানের দাম ভালো পাওয়ায় খুশি কৃষক। বৃহস্পতিবার দুপচাচিয়া ধাপের হাটে মোটা ধান 800 থেকে 850 এবং চিকন ধান 900 থেকে 1000 টাকা মন দরে বিক্রি হচ্ছে। মিল মালিকরা বলছেন, লকডাউনের কারণে যানবাহন খরচ এবং ধানের দাম বেশি হওয়ায় সরকারের সাথে চুক্তিবদ্ধ চাল দিতে লোকসানের শিকার হবেন তারা। মোটামুটি ফসল ভালোই হচ্ছে, দামও ভালো, তাতে লস লয়, লাভের মধ্যে আমরা আছি। দাম পাচ্ছি মোটামুটি ভালোই। তো এবারে আমাকে ধান তো গোডাউনত লেয় না, আমরা হাটত বিক্রি করছি 800 850 ধানের মান না খারাপ। আমরা তো সরকারের সাথে যেভাবে চুক্তিপত্র করছি, এখন তো আমাদের বহুত টাকা নষ্ট হয়ে যায়। তো এই জন্য যদি কেজিকে 1-2 টাকা বাড়া দেয় তাতে আমাদের একটু সুবিধা হতো। বগুড়ার দুপচাচিয়া হাটে জমে উঠেছে পশু বেচা বিক্রি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাজেদুর রহমান, সরাসরি যাচ্ছি তার কাছে। মাজেদ,
দেখতে পাচ্ছেন যে আমার সামনে পিছনে এক জমজমাট গরুর হাট, মানে কুরবানির গরু হাট এখানে লেগেছে, পশুর হাট। সে হাটে কিন্তু দূর দূরান্ত থেকে সকাল থেকে কিন্তু পশুগুলো আসতে শুরু করেছে এবং মানুষজনও কিন্তু এখানে প্রচুর পরিমাণে এখানে ভিড় জমাচ্ছেন। এখনো 1 মাস বাকি আছে কুরবানি ঈদ, এবং সেই ঈদকে উপলক্ষ করে কিন্তু এই পশুর হাটগুলো জমজমাটভাবে হয়ে থাকে। আর আজকে যে পশুর হাটে যে এখানে বেচাকেনা, সেই বেচাকেনা কিন্তু সেভাবে এখনো বেচাকেনা শুরু হয়নি, কিন্তু যেভাবে গরু ছাগল এখানে আসছে সেভাবে কিন্তু বেচাকেনা শুরু হয়নি। এবং আজকে যে পশুর হাটের যে গরুগুলো আসছে সেই গরুগুলো আমি দাম এখানে কিছুক্ষণ আগে দাম জানতে চাইলাম, সেখানে দামগুলো কিন্তু গত বছরের তুলনায় কিন্তু বেশ কমই মনে হয়েছে। এখানে দেশি জাতের যে গরুগুলো রয়েছে যেগুলোর ওজন 2 থেকে 2.5 মণ, সেগুলো 60-55 হাজার টাকায় কিন্তু এখানে দাম চাওয়া হচ্ছে এবং সেভাবে বিক্রি হচ্ছে। এবং খাসি 8 থেকে 12 হাজার টাকার মধ্যে মোটামুটি ভালো ধরনের খাসি পাওয়া যাবে এই হাটগুলোতে। আর এই হাটগুলোতে যে জিনিসগুলো, যে এখানে ইজারাদার যেটা বলছেন যে এখানে যে স্বাস্থ্যবিধি ব্যাপারে তারা সবসময় এখানে মাইকিং করছেন, তারপরে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে তারা কিন্তু বলছেন, কিন্তু এখানে যেভাবে মানুষজনের আসা যাওয়া এবং সেভাবে কিন্তু স্বাস্থ্যবিধি এখানে মানা হচ্ছে না। এবং কোনো ক্রেতা বিক্রেতার মুখে কিন্তু মাস্কও এখানে দেখা যায়নি। এখানে যেটা বলতে হয় যে করোনার প্রভাবে করোনার যে প্রভাব, সে প্রভাবের কারণে কিন্তু মানুষজন এখনো সেভাবে হাটে আসতে শুরু করেনি। এই জন্য কিন্তু একটু তারা অল্পভাবে পশু বিক্রি হচ্ছে এবং খুবভাবে পশু এখানে বিক্রি হচ্ছে না। আর এই করোনার কারণে মানুষ কিন্তু আসতে চাচ্ছে না, এখন পর্যন্ত হাটে সেভাবে কিনা শুরু হয়নি। যেভাবে পশু জমজমাট হয়েছে কিন্তু সেভাবে কিন্তু বিক্রিটা হচ্ছে না। তো এই ছিল বগুড়ার পশুর হাট থেকে সর্বশেষ রাজু। বগুড়া থেকে গরুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজেদুর রহমান। হিলি স্থলবন্দরে অস্বাভাবিকভাবে বেড়েছে পাথরের দাম। প্রতি টনে দাম বেড়েছে 900 টাকা। দীর্ঘ 2.5 মাস আমদানি রপ্তানি বন্ধ থাকার পর পাথরের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ ব্যবসায়ীরা। বন্ধ থাকার পর 8 জুন আমদানি রপ্তানি শুরু হলেও পাথর আমদানি শুরু হয় 15 জুন থেকে। সুযোগ কাজে লাগিয়ে 2900 টাকা টনের পাথর এখন 3800 থেকে 3900 টাকা দরে বিক্রি হচ্ছে বলে জানা যায়। হিলি স্থলবন্দর দিয়ে গেল 12 দিনে 28,062 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 2,01,43,000 টাকা। ইন্ডিয়াতে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে, আর ওই বেশি দামের মালটা আমরাই কিনে নিয়ে আসতেছি। আগে দাম ছিল 2900, 3000, এখন দাম হলো কেউ বেচতেছে 3600, 3700, 3800। যে যেমন পারতেছে এখানে লাগামহীন বিক্রি করতেছে, কেউ মানে একটা নির্দিষ্ট যে একটা রেট থাকবে এটা রেট নাই। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কোভিড মহামারীতে জীবন রক্ষার জন্য প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডার, N95 মাস্ক, পিপিই উপহার দিয়েছে লাভ ফর চট্টগ্রাম। চট্টগ্রামের বিপর্যস্ত স্বাস্থ্যসেবা খাতকে সহযোগিতা করতে এখানে বেড়ে ওঠা ও কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষদের উদ্যোগ এটি। এসব মেডিকেল সামগ্রী হস্তান্তর করেন সংগঠনের পক্ষে স্থপতি আশিক ইমরান, ফিনলি প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোফাক্কারুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী আতাউল হাকিম খসরু। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের পক্ষে ডাক্তার বিজন কুমার নাথ ও ডাক্তার মোহাম্মদ নুরুল আমিন এসব সামগ্রী গ্রহণ করেন। পর্যায়ক্রমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালের প্রয়োজন চিহ্নিত করে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন উদ্যোক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মানুষের কাছে খুঁজলে মাংলে ওই পচা গলা সরা মরা ওগুলো দেয়, ওগুলো তো খাওয়ান যায় না। করোনা দুর্যোগে কঠিন সংগ্রামে শহরের ভাসমান মানুষ, কাজের অভাবে ফিরছেন গ্রামে। পরিস্থিতি মোকাবিলার সর্বোত্তম হাতিয়ার কৃষি, বলছেন বিশেষজ্ঞরা। 40% বাজার অংশীদারিত্ব ইস্যুতে আইনি লড়াই থেকে পিছু হটল গ্রামীণফোন। আদালতে করা রিট তুলে নেয়ার ঘোষণা। বিটিআরসির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ। অবশেষে বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টাল পদ্ধতি থেকে সরে আসার ঘোষণা। নতুন নবায়ন বন্ধ। দ্রুত সিদ্ধান্ত কার্যকর করতে পারলে সাশ্রয় হবে বিপুল অর্থ। এবং করোনা মহামারীতে বিশ্ব অর্থনীতিতে আর্থিক ক্ষতি $12,500 কোটি বেশি। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের প্রতিবেদন। দেশে দেশে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।